3 পৃষ্ঠা 286। কৃষ্ণস্বামী তার আশ্রমে ফিরে ঘরের মধ্যে চুপ করে বসেছিলেন। এটা তার পক্ষে অস্বাভাবিক। ঝুমকি এসে বিস্ময়ে বিস্ফারিত চোখে লাল সিং আর সিন্ধুর দিকে তাকিয়ে ফিসফিস করে বললে, সিং, বাবা সাহেবের কি হয়েছে? লাল সিং আকাশের দিকে তাকিয়ে কোনো দূরে গর্জমান উড়োজাহাজের সন্ধান করছিল। ঝুমকির কথায় সে ফিরে তাকালো। কি হয়েছে? বিড়বিড় করে কি বলছে, মন্ত্রতন্ত্র বলছে শুনলাম আমি। ভয়ে পালিয়ে এলাম, চা দিতে লাললাম। তুরা দেগে যা বাবা রে। মন্ত্রতন্ত্রের মতো কিছু শুনলে ঝুমকির ভয় করে। মনে হয় হয়তো তাকেই ডাইনি ভেবে মন্ত্র আওড়াচ্ছে। দিনের বেলা হলে সে পালিয়ে যায় জঙ্গলের মধ্যে, চুপ করে বসে থাকে ঝোপের ভিতর, খরগোশ সজারুর মতো। অনেকক্ষণ কেটে গেলে ভয়টা ধীরে ধীরে কমে আসে, তখন গুনগুনিয়ে গান করে, তারপর উঠে আসে। চায়ের কাপটা হাতে নিয়ে লাল সিং কৃষ্ণস্বামীর ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। সে জানে মধ্যে মধ্যে বাবা সাহেব বাইবেলের সারমন আপন মনে বলে যান। সে আপনার কপালে গায়ে প্রথা মতো আঙুল ঠেকিয়ে আমেন বলে। সত্যিই বাবা সাহেব ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর আপন মনে বাইবেল বলে যাচ্ছেন। বাইবেল নয়, কৃষ্ণস্বামী আবৃত্তি করছিলেন। It is the cause, my soul. Let me not name it to you, you chaste stars. It is the cause. Yet I will not shed her blood, nor scar that whiter skin of hers than snow. শেক্সপিয়ারের ওথেলো থেকে আবৃত্তি করছেন কৃষ্ণস্বামী। আজ রামচরণের বাসা থেকেই ওথেলো মনে পড়ে গেছে। ওই মেয়েটার সঙ্গে কথাবার্তার মধ্যে তিনি ওথেলোর কথা কত ব্যবহার করেছেন। ইনভার্টেড কমার মধ্যে, লেট মি লুক অ্যাট ইউর আইজ, লুক অ্যাট মাই ফেস, পিস অ্যান্ড বি স্টিল, ইনভার্টেড কমা ক্লোজ। ওই সবই ওথেলো নাটকের সংলাপ। ইনভার্টেড কমার মধ্যে, পেশেন্স ইউ ইয়াং রোজ লিপড মেড, ইনভার্টেড কমা ক্লোজ। এরও অনেকটা অংশ তাই। আমেরিকান অফিসারটির এসব বুঝবার কথা নয়। খাদ্য, মদ্য, নারী, হুল্লোড়, যুদ্ধাস্ত্র, এছাড়া এসব বুঝলে যুদ্ধ চলে না। অবশ্য কিছু কিছু উচ্চস্তরের লোক আছে, হয়তো অনেক কবি কলম ছেড়ে কোমরে রিভলভার ঝুলিয়ে রাইফেল কাঁধে এসেছে, কিন্তু তারা কজন? তারা অন্তত এমনিভাবে মেয়েটিকে ঘাড়ে নিয়ে বেড়াতো না। বেড়ালে বুঝতে হবে তাদের জীবন সত্য, ইনভার্টেড কমার মধ্যে, হেসে নাও দুদিন বই তো নয়, ইনভার্টেড কমা ক্লোজ। এছাড়া আর কিছুই নয়। বাকি সব তারা মুছে দিয়েছে, হয়তো বা ভুলেই গেছে। রিনা ব্রাউনেরও তাই হয়েছে। অতীত বোধহয় মুছে গেছে, নইলে এমন কি করে হলো? সেই রিনা ব্রাউন, আশ্চর্য, ওথেলোর সেই অবিস্মরণীয় শব্দগুলি কানে ঢুকলো, কিন্তু তবু স্মৃতির ঘরের দরজা খুলল না। আশ্চর্য। পৃষ্ঠা 287। না, আশ্চর্যই বা কিসে? মদের নেশায় প্রমত্ত রিনা ব্রাউনই সরল বিস্ময়ের সীমা শেষ। মদের প্রভাব আচ্ছন্ন করে রেখেছিল তার স্মৃতি, বুদ্ধি, বোধহয় সমস্ত সত্তাকে। চায়ের কাপটা নামিয়ে দিয়ে লাল সিং সসম্ভ্রমে সশ্রদ্ধ পদক্ষেপে নিঃশব্দে বেরিয়ে গেল। ফাদার ঈশ্বরকে ডাকছেন। রিনা ব্রাউনের মূল্যের তুলনায় একদিন ঈশ্বরের মূল্যও তুচ্ছ হয়ে গিয়েছিল কৃষ্ণস্বামীর কাছে। তখন তিনি কৃষ্ণস্বামী ছিলেন না, তখন তিনি ছিলেন কালাচাঁদ গুপ্ত। অবশ্য তখন কালাচাঁদ ঠিক ঈশ্বর মানত না, এবং কালাচাঁদ নাম পাল্টে সদ্য তখন সে কৃষ্ণেন্দু হয়েছে, মেডিকেল কলেজের ছাত্র। কালাচাঁদ কৃষ্ণেন্দুর প্রথম নাম। পাহাড়ি নদীর মতো বন্য। কালাচাঁদ ঈশ্বরে অবিশ্বাস করত না, কিন্তু বিশ্বাস করত নিজের প্রাণ শক্তিকে। বন্য পাহাড়ি নদীর মতো শুধু
প্রাণ চঞ্চল বেগবানী নয়, খানিকটা বড় বড় বটে। মেডিকেল কলেজে ঢুকবারও আগে। পল্লীগ্রামের ছেলে, কালো হিলহিলে লম্বা, বড় বড় চোখ, কপাল পর্যন্ত পুরু, ঘন চুল, মুখে চোখে পল্লীর সারল্য। পল্লীর কর্কশতায় ঈষৎ মলিন, কিন্তু আশ্চর্য প্রাণবন্ত, বুদ্ধিও তেমনি তীক্ষ্ণ। পল্লীগ্রামে নাম করা কামারের গড়া খাঁটি ইস্পাতের দাঁয়ের মতো, ধারালো, তীক্ষ্ণ, অনমনীয়, দৃঢ়, কিন্তু শানযন্ত্রে ঘষা মাজা পালিশ করা ঝকঝকে নয়, একটু ময়লা। পশ্চিমবঙ্গের খ্যাতিমান বৈদ্যবংশের সন্তান, কিন্তু সে খ্যাতি তখন অস্তোন্মুখ। প্রপিতামহ এবং পূর্বপুরুষ ছিলেন প্রসিদ্ধ ভীষগাচার্য। আয়ুর্বেদের প্রসার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবার উৎসাহ কমে গিয়েছিল। তিনি আয়ুর্বেদে মন না দিয়ে মন দিয়েছিলেন চাষবাস ও ধর্মে কর্মে। একমাত্র ছেলেকে ডাক্তারি পড়াবেন এই বাসনা। গ্রাম্য স্কুলে ম্যাট্রিক পাস করে কালাচাঁদ আইএসসি পড়তে এলো কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। আইএসসি পাস করে মেডিকেল কলেজে ঢুকবে। সামান্য কৌতুকে হাহা করে হাসে, দূর দূর করে সিঁড়ি ভেঙে নামে। ক্লাসের 80% ছেলের মাথার ওপরে হিলহিলে লম্বা কালাচাঁদের মাথাটা প্রায় 6 ইঞ্চি উঁচু হয়ে উঠে থাকে। অশুদ্ধ গ্রাম্য উচ্চারণে অসংকোচে কথা বলে। অফুরন্ত কৌতূহল, অহরহই প্রশ্ন, কি কি, ক্যানে ক্যানে ক্যানে। তার সঙ্গে গ্রাম্য সুরের টান। শহরের ছেলেরা হাসে, কিন্তু সেসব কালাচাঁদ গ্রাহ্য করে না, সেও হাসে। কখনো কখনো গ্রামে বসে শেখা পুরনো বাল্য কথা বলে শোধ নিতে চেষ্টা করে। বলে, তোমরা যে আমাকে বলো হে, তাহলে মামাকে কি বলো? বলে অট্টহাসি হাসে। হঠাৎ কালাচাঁদ বিখ্যাত হয়ে গেল। তখন সেন্ট জেভিয়ার্সে পুরনো বাড়ি, কলেজের দক্ষিণে প্রশস্ত খেলার মাঠ। সে মাঠে টিফিনের সময় কলেজের ছেলেরা ফুটবল খেলে। সবই কলকাতার স্কুলের ছেলে। মফস্বলের ছেলেরা দাঁড়িয়ে দেখে। অন্তত গ্রাম থেকে সদ্য আগত ফার্স্ট ইয়ারের ছেলেরা নামতে সাহস করে না। খেলোয়াড়দের সংখ্যা 22-এ আবদ্ধ থাকে না, 22 ছাড়িয়ে যায়। কয়েকদিন দেখে বোধ করি মাস দেড়েক পর, আগস্ট মাস, তখন কালাচাঁদ বারান্দা থেকে নেমে গিয়ে গ্রাউন্ডের ধারে দাঁড়ালো, গোল লাইনের ধারে। ঢিপি ঢিপি বৃষ্টিতে পিচ্ছল মাঠ, খেলোয়াড়রা বল মারতে গিয়ে পিছলে পড়ে পাঁকাল মাছের মতো চলে যাচ্ছে। হো হো শব্দে, হাসিতে ভেঙে পড়ছে দর্শক ছেলেরা। একটা 6 ইয়ার্ড শট, গোলকিপার বলটি ঠিক জায়গায় রেখে সরে এলো। পৃষ্ঠা 288। ফুল ব্যাক বল কিক করতে গিয়ে পা তুলে পিছলে পড়ে চলে গেল খানিকটা দূরে। মুহূর্তে কালাচাঁদ পায়ের জুতো খুলে ফেলে ছুটে গিয়ে বলটা কিক করে দিল। নিপুণ খেলোয়াড়ের শক্তিশালী শট, বলটা উঁচু হয়ে গিয়ে পড়ল সেন্টার লাইন পার হয়ে ওধারের হাফ ব্যাক লাইনের সামনে। কে রে ছেলেটা? কে হে? খোঁজ পড়ে গেল। কলেজ টিমের ক্যাপ্টেন, 3rd ইয়ারের আশু দাস এগিয়ে এলেন। কি নাম? কোথায় খেলেছ? কোন পজিশনে খেলো? ম্যাচ খেলেছ? হ্যাঁ, অনেক ম্যাচ খেলেছি, এতগুলান মেডেল পেয়েছি। সিউড়ি, বর্ধমান, কাঞ্চনতলা, শান্তিনিকেতনে ম্যাচ খেলেছি। 5খানা বেস্ট প্লেয়ার্স মেডেল আছে। লেফট আউটে খেলাই। কর্নার কিকে বল গোলে ঢুকিয়ে দেবো। ফুল ব্যাকেও খেলতে পারি। লেফট ব্যাক, সেন্টারেও খেলিয়েছি। গোলে পারি। দেন কেন একটা কর্নার কিক করে দেখিয়ে দিই? দেবেন? খেলাই মানে খেলি, খেলিয়েছি মানে খেলেছি, ক্যানে মানে কেন। লোকে শুনে হাসে, কিন্তু কালাচাঁদ এক বিন্দু লজ্জা পায় না। আনো তো হে বলটা, আনো তো, বলেছিলেন ক্যাপ্টেন, এবং কালাচাঁদকে কর্নার কিক করতে দিয়েছিলেন। কর্নার কিকে সত্যিই বলটা গোলে ঢুকে গেল। একটা বিচিত্র ভঙ্গিতে বলটা গোলের সামনে 6 ইয়ার্ড সীমার ভেতরে এসে বেঁকে গিয়ে একেবারে কোণ ঘেঁষে ঢুকে গেল। সচরাচর এমনটি দেখা যায় না।
এটা কালাচাঁদের পা আবিষ্কার করেছিল। সেন্ট জেভিয়ার্সের ক্যাপ্টেন অন্তত দেখেননি। সঙ্গে সঙ্গে কালাচাঁদ টিমের প্লেয়ার হয়ে গিয়েছিল। কালাচাঁদকে লেফট আউটে খেলতেও দেওয়া হলো। হিল হিলে লম্বা কালাচাঁদ পায়ে বল নিয়ে ছুটল। সে ছোটা তীরের মতো। একেবারে ওপারে লাইনের ধার থেকে বল মারলে পড়ল গোলের সামনে। নিজে পা পিছলে পড়লেও কয়েকবার। লোকে হাসলে, কিন্তু কালাচাঁদ সে শুনতেই পেলে না, দেখতেই পেলে না। হঠাৎ এক সময় রেগে এসে সেন্টার ফরওয়ার্ডকে বললে, একটা গোলে ঢোকাতে পারলেন না, আমাকে খেলতে দেবেন সেন্টারে? কালাচাঁদ সেন্টার ফরওয়ার্ডে এসেই বল ধরে একটু উপরে তুলে গোলকিপারের হাতে যেন ফেলে দিল। গোলকিপার বল ধরবার জন্য হাত বাড়ালো। কালাচাঁদ লাফ দিয়ে বল মাথায় নিয়ে পড়ল গোলকিপারের ওপর। পড়ল দুজনেই। কালাচাঁদের হেডে বল গোলে ঢুকে গেল। দ্বিতীয়বারে গোলকিপার তাকে মারলে নাক থেকে রক্ত পড়ে জামাটা ভেসে গেল। মিনিট কয়েক মুহ্যমান হয়ে রইল, তারপরেই উঠে দাঁড়ালো। মাথার চুলগুলো রক্ত এবং কাদামাখা হাতেই সরিয়ে দিয়ে গ্রাউন্ডের ভিতর নেমে গেল। কিন্তু ক্যাপ্টেন দাস তাকে হাতে ধরে বললেন, না, আজ আর নয়, ঘরে ঘরে মারামারি করে না। কালাচাঁদ বললে, তা বটে, আমাকে মারলে আমি না মেরে ছাড়ি না। কালাচাঁদ বিখ্যাত হয়ে গেল কলেজে সেই দিনই। কিন্তু ওখানেই তার খ্যাতির শেষ নেই। দিন দিন খ্যাতি তার বাড়তে লাগলো। কিছুদিন, বোধহয় মাসখানেক পরেই বাংলার অধ্যাপক ক্লাসে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালেন। পৃষ্ঠা 289। বাঙালি অধ্যাপক, সাহিত্যরসিক, সাহিত্যিক। ক্লাসের মধ্যে কে উচ্চকণ্ঠে কবিতা আবৃত্তি করছে? সদ্য খ্যাতি পাওয়া কালাচাঁদ আদুরে দুর্দান্ত ছেলের মতো দুই ক্লাসের মধ্যে অধ্যাপকের ডায়াসে উঠে কবিতা আবৃত্তি করতে শুরু করে দিয়েছে। পিছনে একটু কথা ছিল। ক্লাসের রোল নাম্বার 1 মৌলালির কোন মুসলমানের নেতার ছেলে হালিম ক্লাসে দুর্দান্তপনা করে। দুটি পিরিয়ডের মাঝখানে উঠে ডায়াসের ওপর উঠে দাঁড়ায়। অধ্যাপকদের নকল করে ভ্যাঙায়, যা খুশি তাই বকে। বোর্ডে খড়ি দিয়ে কার্টুন আঁকতে চেষ্টা করে, একটা ক্লাউনের মতো। ছেলেরা হাসে। হঠাৎ সেদিন বাংলার ক্লাসে হালিম নেই, সে বাংলা পড়ে না। কালাচাঁদ বাংলা কবিতা আবৃত্তি শুরু করে দিল। আজিয়ে প্রভাত বিহগ কি গান গাইল রে, অতি দূর দূর আকাশ হইতে ভাসিয়া আইল রে। তারপর বললে, শোনো বন্ধুগণ, বয়েজ বয়েজ, মাই ফ্রেন্ডস, কমরেডস। কমরেড শব্দটা তখন এসেছে 1938-39 সন। আমি কবিতা আবৃত্তি করছি, শোনো, রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গ। কণ্ঠস্বর তার ভালো ছিল না। তার ওপর বয়সের গাঢ়তা কণ্ঠস্বরে তখন সদ্য সঞ্চারিত হতে শুরু করেছে। গলাটা তখন ভাঙা ভাঙা, খানিকটা চেরা চেরা। কিন্তু সেসব তার খেয়ালও নেই, গ্রাহ্যও করে না। সব কিছুতে একটা বিশেষ শক্তিতে সে নিজেকে ঢেলে দিতে পারে, ওই সঞ্চিত জলরাশির নিম্ন গতিবেগের মতো। প্রতিটি জলবিন্দুর শক্তি প্রয়োগের মতো ওর দেহ মন দুয়েরই প্রতি অনুপরমাণু যে কর্ম সে করে তাতেই তন্ময় হয়ে যায়। থরথর করে গলার স্বর কাঁপতে লাগলো। বিদ্যুৎ শক্তির মতো সকল শ্রোতার মনে সঞ্চারিত হলো সে আবেগ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কণ্ঠস্বর তার উচ্চ হতে লাগলো। আবেগ যেন পুঞ্জীভূত মেঘের মতো আবর্তিত হয়ে চলল। আগাগোড়া মুখস্থ কবিতাটি আবৃত্তি করে শেষ স্তবকে এলো। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরেরও গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। বলেই সে লাফিয়ে ডায়াস থেকে নেমে এসে ক্লাসের বন্ধ দরজায় দুম দুম শব্দে কিল ঘুষি মারতে শুরু করে দিল। ছেলেরাও হাই বেঞ্চে চাপড় মারতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই অধ্যাপক ঘরে ঢুকলেন। হেসে বললেন, দ্যাটস নট দি ওয়ে, দ্যাটস নট দি ওয়ে মাই ফ্রেন্ডস। ঝর্ণার জলের কারাগার ভাঙার ধারা আর মানব হৃদয়ের পক্ষে রুদ্ধ পথের বাধা ভাঙার ধারা এক নয়। কিন্তু তুমি তো আবৃত্তি ভালো করো কালাচাঁদ।
কানাচাঁদ আরেক দফা খ্যাতি লাভ করলে। পৃষ্ঠা 290। সেবার ইন্টার কলেজিয়েট আবৃত্তি প্রতিযোগিতায় তাকে পাঠানো হলো। বাংলা এবং সংস্কৃত প্রতিযোগিতায় আবৃত্তি করলে, প্রাইজ পেলে না, কিন্তু সংস্কৃত আবৃত্তিতে সে প্রশংসা অর্জন করলে। কণ্ঠস্বর তার সবচেয়ে বড় বাধা হয়েছিল, নইলে হয়তো পেত। উচ্চারণের জন্য তার নম্বর কম হয়ে গেল। খেলার মাঠ থেকে কলেজ পর্যন্ত, ওদিকে নামজাদা রেস্টুরেন্ট থেকে হোস্টেল পর্যন্ত কালাচাঁদের কণ্ঠস্বরে গতিবেগে বায়ুস্তর চঞ্চল হয়ে উঠল। কিন্তু বাৎসরিক পরীক্ষায় ফেল হলো। ও বললে অন্য কলেজে চলে যাবে। কলেজ টিমের ক্যাপ্টেন রেক্টরকে বলে ওকে প্রমোশন দেওয়ালেন। রেক্টর ডেকে বললেন, তোমাকে সাবধান হতে হবে কালাচাঁদ, তুমি তো ডাল ছেলে নও, ইউ আর শার্প। সেদিন কালাচাঁদের মনে পড়েছিল তার বাবাকে এবং মাকে। স্বল্পবাক গম্ভীর প্রকৃতির মানুষ তার বাবা। পূজা আর অর্চনা নিয়ে থাকেন। মুখে চোখে আচারে আচরণে একটা কি যেন আছে, যাতে তার কাছে গেলেই বিমর্ষ হয়ে যেতে হয়। বোধহয় একটি প্রচ্ছন্ন লজ্জার অনুশোচনা। দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। মুখে কিছু বলেন না, শুধু গৃহদেবতার দৌড়ে প্রণাম করবার সময় আশেপাশে কেউ না থাকলে বলেন, আমার অক্ষমতাকে তুমি ক্ষমা করো প্রভু, তোমার ভোগ কমাতে হয়েছে, এ দুঃখ আমি তোমাকে ছাড়া কাকে বলবো। মা তার প্রসন্নময়ী, মা তার কল্পতরু। সে যখন যা চেয়েছে তাই তিনি তাকে জুগিয়েছেন। সে যা চায় সে তা পাবেই, সে বিশ্বাস তার মা তাকে দিয়েছেন। অফুরন্ত দুধ ছিল তার স্তনভাণ্ডে, অফুরন্ত স্নেহ ছিল তার বুকে, আর ছিল মনে অফুরন্ত আশা। অবাধ এবং অগাধ ছিল তার প্রশ্রয়। তার মা তাকে সাঁতার শিখিয়েছেন। তিনি নিজে সাঁতার জানতেন। যে পুকুরে স্নান করতেন সে পুকুরে পদ্ম ফুটত। সে রোজ আবদার ধরত ফুলের জন্য। মা তুলে এনে দিতেন। কিছুদিন পর বলেছিলেন, তুই সাঁতার শিখে তুলে আন, আমি পারবো না। সাঁতার শেখার আতঙ্কে কয়েকদিন সে আর পদ্মের কথা তোলেনি। দিন কয়েক পর মা নিজেই একদিন গাছ কোমরে বেঁধে ঘোড়াটা ভাসিয়ে নিয়ে বলেছিলেন, আয় পদ্ম তুলবি। সে গিয়েছিল মায়ের সঙ্গে সঙ্গে। আসবার সময় বার কয়েক ঘোড়াটা এগিয়ে দিয়ে বলেছিলেন, এটা ধর। তারপর সেই তাকে নিত্য এনে দিত পদ্মফুল গৃহদেবতার পুজোর জন্যে। মা তার কাছে শুয়ে গল্প করতেন ভবিষ্যতের। মস্ত বড় ডাক্তার হবি, বিলেতে যাবি, জার্মান যাবি, মস্ত বাড়ি করবি, গাড়ি কিনবি, দাসদাসী হবে। ঐশ্বর্যের গল্প করে যেতেন। অত্যন্ত সহজ মানুষ ছিলেন। দান, ধ্যান, দয়া, স্বার্থত্যাগ এসব ছিল তার কাছে নিজের ভোগের পরে। নিজে রোজগার করে আগে নিজে খাবো, তারপর অন্যের কথা। সে বলতো, বিলেত গেলে জাত যাবে না? আজকাল আর সেদিন নেই, তবে যাই যাবে। যাতে নিয়ে কি তোর বাবার মতো ধুয়ে ধুয়ে খাবি? বাবা মত দেবে না। তুই চলে যাবি, আমরা নয় আলাদাই থাকবো। বৃন্দাবনটন চলে যাব, তুই তো বড় হবি। পৃষ্ঠা 291। ফেল হয়ে তবে সেদিন তাদের কথা মনে পড়েছিল, এবং সে মনে পড়াটা ভোলেনি। সে অন্তত আইএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত ভোলেনি। সে ফার্স্ট ডিভিশনে আইএসসি পাশ করেছিল। মেডিকেল কলেজে ভর্তি হলো। এখানে সে কালাচাঁদ গুপ্ত নয়, কৃষ্ণেন্দু গুপ্ত। আইএসসি পরীক্ষা দেওয়ার আগেই কোর্টে অ্যাফিডেভিট করে বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত করে নাম পাল্টে নিয়েছিল সে। সেন্ট জেভিয়ার্সের ফাদার রেক্টর তার পড়াশোনার উন্নতিতে তার ওপর খুশিই ছিলেন। হেসে বলেছিলেন, হোয়াটস ইন আ নেম কালাচাঁদ? কালাচাঁদ হেসে বলেছিল, ইনভার্টেড কমার মধ্যে, কালাচাঁদ ইজ ব্ল্যাক মুন অ্যান্ড কৃষ্ণেন্দু মিনস দ্য সেম, দ্য ব্ল্যাক মুন। I have changed the word only, not the meaning. I am the same old black moon father, inverted comma close. বাবাকে মাকেও তাই লিখে উত্তর দিল। লিখলে, কালাচাঁদ সোনার চাঁদের চেয়েও খারাপ, আমার লজ্জা করে। বাবা উত্তর দেননি। মা উত্তর দিয়েছিলেন, বেশ করিয়াছ, তাহাতে আমরা মনে কিছু করি নাই। কিন্তু কলেজে কলেজে তার কালাচাঁদ নাম তখন তার নিজের মতোই প্রসিদ্ধি লাভ করেছে। তাতে সে দমেনি।
কেউ কালাচাঁদ বলে ডাকলেই বলতো, নট কালাচাঁদ, আই এম কৃষ্ণেন্দু, প্লিজ। এইখানেই রিনা ব্রাউনের সঙ্গে পরিচয়, সেও ওই কালাচাঁদ নাম নিয়ে। রিনা ব্রাউন কলেজের নার্স মেট্রন পলি ব্রাউনের সৎ মেয়ে। পলির স্বামী জিমি ব্রাউনের প্রথম পক্ষের মেয়ে। কলেজের স্টাফ কোয়ার্টার্সের মধ্যে মিসেস ব্রাউনের বাসা। রিনার বয়স তখন 15-16। দীর্ঘাঙ্গী মেয়েটি তখনও কিশোরী, কিন্তু তখন থেকেই অপরূপ মোহময়ী। গায়ের রং সাদা হলেও বাংলাদেশের একটি শ্যামলিমার আভাস তাতে স্পষ্ট। সবচেয়ে মোহকর মেয়েটির চুল। ছোট কপাল ঢেকে এমন অপর্যাপ্ত পুরু ঘন কালো চুল দেখা যায় না। তৈলহীন রুক্ষতার মধ্যেও তার কালো শোভা ক্ষুণ্ণ হতো না, ধূসরতার আভাস ফুটত না। কপালের ওপর ঘন কালো চুলের সম্ভারের সঙ্গে এখনকার লাল প্রান্তরের প্রান্তে ঘন শালবনের শোভার যেন মিল আছে। কৃষ্ণকুন্তলার চেয়ে অরণ্যকুন্তলার মতো বললেই যেন ওর উপমা শোভনতর করে বলা হয়। তেমনি দুটি মোটা কালো ভুরু কপালের মধ্যস্থল থেকে যেন আকর্ণ বিস্তৃত, কাঁচা বাঁশের মোটা ধনুকের মতো। অনুরূপ সুন্দর আয়ত দুটি চোখ তাকে সুন্দরতর করেছে তার চোখের পাতার দীর্ঘ ঘন কৃষ্ণ পক্ষীরাজি। ফুলের কেশরের মতো দীর্ঘ, মনে হয় জন্ম থেকেই চোখের পাতায় কাজল রেখা আর স্বপ্নালুতা মেখে নিয়ে মেয়েটি জন্মেছে। রিনাকে একটা নির্দিষ্ট সময়ে ওদের ফ্ল্যাটের বারান্দায় দেখা যেত। সেই সময়টাতে তখনকার দিনের মিলিটারি মেডিকেল স্টুডেন্টদের সেকেন্ড ইয়ারের ছেলেরা ক্লাস থেকে বেরিয়ে আসতো। ঠিক তার কিছুক্ষণ পর, বোধহয় 10 মিনিট পর, মিলিটারি ছেলের দল প্রায় সব বেরিয়ে চলে যেত। থাকতো শুধু জন ক্লেটন, মিলিটারি স্টুডেন্টদের সেন্টার হাফ। মারপিটে সিদ্ধহস্ত জনি গুন্ডা। রিনা এবং জনি কথা বলতো, হাসতো, রঙিন হাসি, জানতো সবাই। জন ক্লেটন যুদ্ধ বিভাগের নামকরা IMS অফিসারের ছেলে। চার্লস ক্লেটনের গল্প সর্বজনবিদিত, অন্তত অফিসার মহলে। কৃষ্ণেন্দু ও পরে এসব জেনেছিল ওদের কাছ থেকেই। দুধে অফিসার, দুর্দান্ত মাতাল, নামকরা শিকারী, ভালো নাচিয়ে মারামারিতে সিদ্ধহস্ত ব্যক্তি ছিলেন চার্লস ক্লেটন। পৃষ্ঠা 292। পলি ব্রাউন বলেছিল, যেখানে চার্লস ক্লেটন থাকত সে ক্যান্টনমেন্টে অফিসারেরা সন্ত্রস্ত থাকত। ঝড়ের মতো পরের ঘর সংসার ভেঙে দিয়েই ছিল তার উল্লাস। তার এই দুর্দান্তপনা মেয়েদের পক্ষে ছিল একটা আকর্ষণ। এই আকর্ষণে একদা নাকি পলি ব্রাউনও তখন মিস পলি মরিসন পড়েছিল, কিন্তু ক্লেটন তখন বিবাহিত, স্ত্রী ছিল ইংল্যান্ডে, জন তখন শিশু। কিছুদিন মাখামাখির পর পলি মরিসন ভগ্ন হৃদয় মিলিটারি বিভাগের কাজ ছেড়ে এসে কাজ নিয়েছিলেন কলকাতার মেডিকেল কলেজে। ক্লেটন সাহেব দুর্দান্ত হলেও পাষণ্ড ছিলেন না। কলকাতায় কাজ পেতে সে তাকে সাহায্য করেছিল। কয়েকটা বড় হাসপাতাল যেগুলি ইউরোপীয়দের জন্য নির্দিষ্ট, সেগুলি ঘুরে সে মেডিকেল কলেজে এসে কাজ নিয়েছিল। তখন সে মিস পলি। এখানে থাকতেই সে মিসেস ব্রাউন হয়েছে। জেমস ব্রাউনকে যখন সে বিয়ে করে, রিনা তখন 10 বছরের মেয়ে। জেমস আর রিনাকে নিয়ে পলি ব্রাউন সংসারে ডুবে ক্লেটনকে একেবারেই প্রায় ভুলে গিয়েছিল। কৃষ্ণেন্দু যে বছর মেডিকেল কলেজে ভর্তি হলো, তার আগের বছর জন ক্লেটন এসে ভর্তি হয়েছিল মেডিকেল কলেজে। মিসেস পলি ব্রাউনের কাছে এসে একখানা চিঠি দিয়ে বলেছিল, মেজর চার্লস ক্লেটন অফ দি কিংস ওন রেজিমেন্ট, আপনার কি তাকে মনে আছে? মেজর চার্লস ক্লেটন, ডিয়ার চার্লি। জন হেসে বলেছিল, আমি তার ছেলে। তুমি তার ছেলে? হ্যাঁ, এখানে মেডিকেল কলেজে পড়ব বলে এসেছি। বিস্মিত হয়েছিল পলি ব্রাউন। মেজর চার্লস ক্লেটনের ছেলে হোমে না পড়ে এখানে পড়বে ডাক্তারি।
আইএমডি হবে। 4 বছরের চিকিৎসাশাস্ত্র শেষ। নরুন চালিয়ে এদেশের হাতুড়েরা ফোঁড়া কাটে, ওরা ছুরি চালিয়ে তার চেয়ে ভালো কাটতে পারে না। আইএমডির ব্যবহারের জন্য ধারালো ছুরির বদলে ভোঁতা ছুরির ব্যবস্থা। কে জানে কখন ধারালো ছুরিতে বেশি কেটে ফেলে। ওদের ব্রিটিশ আইরিশ রেজিমেন্টে চাকরি হবে না, কালা সিপাহি রেজিমেন্টের মেডিকেল অফিসার হবে। বিস্ময়ের অবধি ছিল না পলি ব্রাউনের, কিন্তু চিঠিখানা পড়ে পলি ব্রাউন নিজেই বলেছিল, স্ট্রেঞ্জ লাক। কি বলবো লাক ছাড়া। মেজর ক্লেটনের জীবনে বিপর্যয় ঘটে গেছে, বিচিত্র অদৃষ্টই বটে। 5 বছর আগের কথা। সিপিতে একটা বড় ক্যান্টনমেন্টে। তখন তার স্ত্রী পুত্র এখানে এসেছে। ক্লেটন ক্যাপ্টেন থেকে মেজর হয়েছে। স্ত্রী আসার জন্য অফিসারদের সমাজে ঘোরাফেরায় পদক্ষেপ সংযত করতে হয়েছে বাধ্য হয়ে। ক্লেটনের স্ত্রী মার্গারেটও ছিল শক্ত মেয়ে। সাহসে দৈহিক শক্তিতে দুইয়েই ছিল ক্লেটনের উপযুক্ত স্ত্রী। ক্লেটন সমাজ ছেড়ে মধ্য ভারতের জঙ্গলে ঘুরতে শুরু করেছিল শিকারের সন্ধানে বনে ঘুরবার সময় আরণ্য জাতির নারীদের উপভোগের পথটা বেছে নিয়েছিল সে। কিছুদিনের মধ্যে মার্গারেট তার আভাস পেলে সেও একটা রাইফেল নিয়ে শিকারে তার সঙ্গিনী হলো। শেষবার ঘটল বিচিত্র ঘটনা।